পোখরা নেপালের কাঠমান্ডু শহর থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট শহর, যেখানে সারা বছর দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক আসেন। পোখরার মেইন আকর্ষণ হলো ফেয়াওয়া লেক অথবা পোখরা লেক। এছাড়াও আছে অনেক দর্শনীয় জায়গা। এখানে যেমন নাইট লাইফ আছে, তেমন আছে মন্দির, পার্ক, ঝর্ণা, মিউজিয়াম ও আরও অনেক কিছু। আমরা পোখরা যেসব সাইট সিনগুলো করব, সেই পুরো সাইট সিনটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর আজ হলো তার প্রথম দিন। আজ আমরা প্রথমে যাব পুন্ডিকোট শিব মন্দির, ওয়ার্ল্ড পিস পগোড়া, তারপর যাব গুপ্তেশ্বর কেভ, গুপ্তেশ্বর শিব মন্দির, তার ঠিক উল্টো দিকেই পাবো ডেভিস ফলস, আর লাস্টে করব মিউজিয়াম। এই সাইট সিনগুলো করতেই আমি নিয়েছি একটা অল্টো গাড়ি, 2 দিনের জন্য পুরো ভাড়া করে নিয়েছিলাম। আর আমাদের সঙ্গী হলো বা ড্রাইভার দা গণেশ দা। চলুন শুরু করা যাক আজকের প্রথম দিনের জার্নি, এক্সপ্লোর পোখরা। এই রাস্তাটার জায়গার নাম হচ্ছে লেক সাইড। আমি যেদিকে যাচ্ছি এটা ডান দিকেই পড়বে যে আমাদের ফিও লেক, যেটার জন্য মেন না পোখরা লেকটা, পোখরা যে ফিও লেকের জন্য বিখ্যাত, সেটা ডান দিকেই আছে। এখন আমরা যাচ্ছি পুন্ডিকোট শিবা টেম্পল, শিবের মন্দির। প্রথম দর্শন হইতে করবো আমরা সাইট সিনের মধ্যে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাবো পুন্ডিকোট শিবা টেম্পল। পুন্ডিকোট এই দেখো শিবা টেম্পল, শিবা স্ট্যাচু, পুন্ডিকোট শিবা মন্দির। পুন্ডিকোট শিব মন্দির। পুন্ডিকোট হলো নেপালের পোখরা শহর থেকে 11 কিলোমিটার দূরে একটি পাহাড়ি স্থান। স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উচ্চতায় রয়েছে। পুন্ডিকোটে যে শিব মন্দির হলো নেপালের দ্বিতীয় উচ্চতম শিব মন্দির, যার উচ্চতা 51 ফুট, এবং এটি কাঠমান্ডুর কৈলাসনাথ মন্দিরের পরের স্থান। 2021 সালের শেষের দিকে শিব মন্দিরটি সম্পূর্ণ হয়। ওইদিকে একটা মন্দির আছে, মাতাজি মন্দির, সন্তোষীমা, ওখানেও যাব। কতগুলো শিবলিঙ্গ দিয়ে সাজানো আছে। মন্দির চত্বরে রয়েছে আরো 104টি শিবলিঙ্গ। মন্দিরের এখন পেছন দিকটা চলে এসেছি। দেখুন কি বিশাল ডমরু টাইপের বানানো আছে, নন্দী ভগবান। এই নেপালে যত মন্দির সব নেওয়া স্টাইলে বানানো, একটা খুব সুন্দর একটা নেপালি স্টাইল। এখানে বলে না পুন্ডিকোট শিব মন্দিরের পাশেই আর একটু ওয়াকিং ডিস্টেন্সে গেলেই দেখতে পাবেন একটা পার্ক, যে পার্কের মধ্যে আছে মা সন্তোষীমা ও বাবা মুরুগান। এছাড়াও ওখান থেকে যে ভিউ দেখা যায়, সত্যি বলতে কি ওই যে ভিউটা মন মুগ্ধ করার মতো ভিউ। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর এরিয়া। ওই রাস্তাতে ওখানে পার্কিং করা আছে, ওই রাস্তাতে সহজে উঠেছিলাম। আবার ওখান থেকে ব্যাকে নেবে এই রাস্তা দিয়ে এসে সোজা আপনাকে ওপরে চলে আসতে হবে।
সাইড দিয়ে। এখান থেকে আপনারা পোখরা ভ্যালি, ফেওয়া লেক, হিমালয় এবং ওয়ার্ল্ড পিস পকোড়া খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে সুন্দর দর্শন করলাম। আগেরটা যেটা আছে ওই শিবের মন্দির, ওটাও দর্শন, শিবের স্ট্যাচু যেটা ছিল আগে ওটাও দর্শন করলাম। এখানে মাতা রানী যেটা আছে সেটাও দর্শন করলাম। এখান থেকে যে ভিউটা, যেখান থেকে যে মাউন্টেন রেঞ্জের যে ভিউগুলো অপূর্ব। আর এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি পার্কিং এ। সুন্দর জায়গা এটা, এটা অবশ্যই আসুন, রেকমেন্ডেড রইল আপনাদের কাছে। আমরা পুন্দিকোট মহাশিব মন্দির দেখলাম, পাশেই দেখলাম একটা সুন্দর পার্ক। ওখান থেকে দেখে আমরা পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম পোখরার পিস পকোড়ার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওয়ার্ল্ড পিস পকোড়ার পার্কিং স্ট্যান্ড। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে যেমন আরও গাড়ি আছে। এই যে সামনে রাস্তা আছে, এটাতে আমাকে সিঁড়ি করে উঠতে হবে উপরে। ওই পুন্দিকোট দর্শন করে এখন যাব পিস পকোড়া। যে এখান থেকে একটু করেই সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে। পার্কিং স্ট্যান্ডে গাড়ি রেখে আমরা সিঁড়ির দিকে এগোতে থাকলাম। আমাদের অতিক্রম করতে হবে 400 সিঁড়ির মতো। তাই আমরা একটা পর একটা সিঁড়ি ধাপ ক্রস করতে করতে পিস পকোড়ার ওপরের দিকে উঠতে থাকলাম। উঠতে উঠতে দেখি একটা কফি মেশিন। যে কফি আমরা নর্মালি পাউডার হিসেবে খাই, সেখানে কফিটা ডাইরেক্ট বিনস থেকে রোস্ট করা হচ্ছে। সেটাও আজকে দেখে নেব, এক অভিনব নতুন জিনিস। সুন্দর রোস্টিং প্রসেস। গ্যাসের ওপরে একটা জালির নেট করে এইদিকে মোটর লাগিয়ে কি সুন্দর রোস্ট হচ্ছে। ভেতরে গ্যাস জ্বলছে, দেখতে পাচ্ছেন ভেতরে গ্যাস জ্বলছে। এটা কফি রোস্ট হচ্ছে। এটা হচ্ছে কফি ফল, যেটা বিনস বলা হয়, কফি বিনস বলা হয়। যেটা কফি বিনস রেড আছে, এখানে লোকালি কালেক্টেড হয়। এবার সেখান থেকে বিনস বের করে তারপর কি সুন্দর রোস্ট হচ্ছে। দেখুন গ্যাস জ্বালিয়ে ধীরে 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 রোস্ট হচ্ছে। এর অটোমেটিক একটা মেশিন লাগানো আছে, একটা পাখার মোটর লাগিয়ে দিয়েছে রোস্টের মধ্যে। আর দুদিকে দুটো বল বিয়ারিং মতো লাগিয়ে কি সুন্দর রোস্ট করে দিয়েছে। খুব সুন্দর টেকনিক। ভাই কিতনে টাইম তে রোস্ট হতে হয়? आधा घंटा। মানে আধা ঘন্টার মতো রোস্ট হওয়ার পরে, আধা ঘন্টা রোস্ট होने के बाद ऐसे हो जाएगा। আধা ঘন্টার মতো রোস্ট হবে। রোস্ট হলে এরকম বিনস চলে আসবে। বিনস চলে আসে, এবার মিক্সিতে এটা মিক্স করে দিলে আপনার পুরো কফি পাউডার তৈরি হয়ে যাচ্ছে। সুন্দর লাগছে। আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। এটা আছে রিভার ভিউ রেস্টুরেন্ট অর্গানিক কফি হাউস। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। এইটা হচ্ছে কফি হাউস, এখানে বসে আপনারা কফিও খেতে পারবেন। এটা রেস্টুরেন্টও আছে, এখানে পিৎজা, বার্গার, মোমোস সব কিছুই পাওয়া যাচ্ছে। সব আইসক্রিমও আছে, সব আছে। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগলো, আমি এইটা ভিডিওটা করার মেন কারণ হচ্ছে ইউনিক জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এটা একদম হ্যান্ডমেড জিনিস, এটা কোনো পেড প্রমোশন না, কিছু না। আমার ভালো লেগেছে, জিনিসটা ইউনিক লেগেছে, সেই জন্য আমি এই জিনিসটা বানালাম। সেখানে কফিও আছে, আপনারা চাইলে বসেন কফিও খেতে পারেন। খুব ভালো লাগলো জিনিসটা। এটা নতুনত্ব, এরকম সাধারণত দেখা যায় না। আমরা যেটা দেখে থাকি নর্মালি একটা মেশিনের মধ্যে বেক হচ্ছে, রোস্ট হচ্ছে, সবার সেটাকে নিয়ে কফি তৈরি করছে। এটা কিন্তু একটা ইউনিক জিনিস, মানে এটা সুন্দর লাগলো। এটা হ্যান্ডমেডের ওপরে একটা জুগাড়ো আইটেম যেটা বলতে পারেন। এটা মানে রিয়েলি বিউটিফুল। এটা কোনো পেড প্রমোশন না। আমি জাস্ট পিস পকোড়া, ওয়ার্ল্ড পিস পকোড়াতে উঠছিলাম, চোখে পড়লো। চোখে পড়ার পরেই জিনিসটা আমার খুব ভালো লাগলো জিনিসটা। তা আপনারা আসলে পিস পকোড়া থেকে যখন উঠবেন, পিস পকোড়াতে যে ওয়ার্ল্ড পিস পকোড়া যখন আসবেন, ঠিক মধ্যেখানেই দেখবেন এই রেস্টুরেন্টটা পড়বে। যাক, এবার আমরা আবার ওই ওয়ার্ল্ড পিস পকোড়ার দিকে যাচ্ছি। অর্ধেকটা চলে এসেছি, পুরোটাই স্টিপ রাস্তা, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। সিঁড়ি যখন আপনারা উঠবেন দেখবেন দুপাশেই ছোটো বড়ো অনেক রেস্টুরেন্ট আছে, অনেক সুভেনিয়ার দোকান আছে, এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। এছাড়া অনেক গিফটের দোকান আছে। এসে গেছি, আর বেশিটা বাকি নেই। 80% মতো কমপ্লিট করে ফেলেছি মনে হয়। এসে গেছি মোটামুটি।
ওয়ার্ল্ড পিস পাগোড়া নেপালের পোখরা শহরের আনাদু পাহাড়ের 1100 মিটার উচ্চতায় অবস্থিত এক বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। পোখরার এই শান্তিস্তূপ নেপালের প্রথম বিশ্ব শান্তি পাগোড়া এবং নিপ্পনজান মহাজির একজন বৌদ্ধ সন্ন্যাসী ম্যারিওকা সেনিন এবং পোখরার কিছু বাসিন্দারা দ্বারা নির্মিত বিশ্বের 70তম পাগোড়া। পাগোড়াটি 115 ফুট লম্বা এবং 344 ফুট ব্যাস। সাদা পাগোড়ায় পর্যটক এবং ধর্মীয় দর্শনার্থীদের জন্য প্রদক্ষিণ করার জন্য 2টি ফ্লোর রয়েছে। যতদূর জানতে পেরেছি প্রাক্তন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার দ্বারা উপস্থিতিতে 30 অক্টোবর 1999 সালে এটি উদ্বোধন হয়। এখান থেকে আপনারা সুন্দর দৃশ্য দেখতে পাবেন ফেওয়া লেকের, অন্নপূর্ণা রেঞ্জ এবং পোখরা শহর। ভালো দর্শন হলো, ওপরে ভালো ঘুরলাম, ভালো দেখলাম, ভালো ফটোশুট করলাম, অনেকটাই টাইম কাটালাম। আপনারাও চলে আসুন। তবে এখানেও আরেকটা আমি রেকমেন্ড করব যে সিঁড়িগুলো যে আছে যথেষ্ট খাড়াই সিঁড়ি। এখানেও আমি বলতে চাইবো যে বয়স্ক লোক বা কোনো বাচ্চা যদি সঙ্গে থাকে একটু ধরে নেবেন, আর একেবারে উপর অবশ্যই উঠবেন না, কোনোদিনই উঠবেন না, কারণ যে সিঁড়িগুলো যে আছে খুবই খাড়াই সিঁড়ি। একটু রেস্ট নিয়ে আসবেন, হাতে টাইম নিয়ে আসবেন, তাড়াহুড়ো করবেন না। আমিও যখন উঠেছিলাম যথেষ্ট একটু কষ্ট হচ্ছিল, আমিও একটু ওয়েট করে করে গেছি। তো বেশি টাইম লাগবে না, যে বিশাল কিছু টাইম লাগবে সেরকম কোনো ব্যাপার না। একটু ওয়েট করে আসবেন, বসে বসে আসবেন, যাতে কষ্টটা না হয়। আপনারা ঘুরতে এসছেন, এনজয় করতে এসছেন, কোনো দুর্ঘটনা না যেন ঘটে, এটা একটু মাথায় রাখবেন। কারণ যে সিঁড়িটা আছে আপনাকে দেখিয়েছি, আবার দেখাবো আপনাকে যে কতটাই খাড়াই আছে, যে স্টেপগুলো আছে যথেষ্ট খাড়াই আছে। বিশেষ করে যারা একটুখানি অসুস্থ বা বয়স্ক, একটু বাচ্চা আছে, ধীরে ধীরে উঠবেন, এটাই আমি অনুরোধ করব আপনাদের কাছে। এই যে দেখুন, এই যে সিঁড়িটা আছে কতটা খাড়া আছে, আমরা দেখলে উপর তো বুঝবেন। এমন কোনো টাইম লাগলো না, আমার মোটামুটি 25 মিনিটের মতো টাইম লেগেছে উঠতে। নামতে তো কোনো সমস্যাই নেই, নামতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আশেপাশে আমরা ওটার সময় দেখেছি, আশেপাশে আপনাদের দুদিকেই আপনার ছোট বড় রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, সুভেনিয়ার শপ আছে। যাওয়ার পথে বা আসার পথে আপনারা চাইলে সবকিছু কেনাকাটা করতেই পারেন। তবে পুরোটা সিঁড়ি নয়, অনেকটা ওঠার পর এরকম একটা সমতলও পাবেন খানিকটা। আবার যাওয়ার পথে এই সমতলা শেষ হলে আবার একটু সিঁড়ি আছে, যে পুরোটা একেবারে খাড়াই সিঁড়ি সেটাও বলবো না, তবে যথেষ্ট স্টিফ আছে, একটু সাবধানে চলাফেরা করবেন। চলে এসেছি আমরা অলমোস্ট আমাদের পার্কিং এর কাছে। দেখুন এখানে টুপিয়ারে বিক্রি হচ্ছে। আমাদের পার্কিং এ গাড়ি আছে, ধরুন এই জায়গাটা গাড়ি আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন গাড়িটা। এই রাস্তাতে আমরা চলে গিয়েছিলাম সোজা ওপরে শিব মন্দিরের ওপরে, নিচে দেখতে পাচ্ছেন শিব মন্দির। আবার ঠিক একইভাবে আমরা নিচে নেমে গিয়ে এখানে গাড়ি রেখে এই যে পার্কিং এ দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে নেমে গিয়ে আবার এটা দিয়ে আমরা উঠে চলে এসেছিলাম। চলে এসে এইভাবে আমরা উঠে চলে গেছিলাম। আমাদের ট্যাক্সি স্ট্যান্ড চলে এসেছি, যা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি পেয়ে গিয়ে গাড়ি চলে এসেছিল ড্রাইভার দা। প্রথমে যাবো আমরা ডেভিলস ফলস, তারপর গুপ্তেশ্বর মহাদেব মন্দির, না গুপ্তেশ্বর মহাদেব মন্দির। তবে আমাদের আজকে যে ড্রাইভার দা আছেন খুব ভালো, দারুণ সার্ভিস। এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে এনাকে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন। খুবই ভালো লোক, খুবই ভালো ব্যবহার। কালকে জাস্ট ঘুরতে ঘুরতে এনার সঙ্গে পরিচয় হলো, এবং জিজ্ঞেস করতে একটু বার্গেন করলাম। বার্গেন তেমন না, নিজের রেটটা দিয়েছিলেন, যথেষ্ট ভালো রেট। এবার সিজনে অনুযায়ী হয় একটু কম বেশি হতে পারে, সেটা আমি জানাবো আমি কতদিন গিয়েছিলাম। আর খুব ভালো লোক আছে, অল্টো গাড়ি আছে। আপনারা যদি ম্যাক্সিমাম 4 জন হন, ভালোভাবেই গাড়িতে ধরে যাবে। যদি আপনার গ্রুপ ট্রাভেল করেন তাহলে তো কোনোদিনই ধরবে না। ম্যাক্সিমাম এখানে পেছনে 3 জন, সামনে 1 জন, 4 জন ভালোভাবে ধরে যাবে। এখন এলাম গুপ্তেশ্বর মহাদেব গুফা বা গুপ্তেশ্বর মহাদেব মন্দির। এটা এখানকার আরেকটা দর্শনীয় স্থান পোখরার।
আমার সামনেই আছে, দেখতে পাচ্ছেন এই যে গেট আছে, এই ধরনের গুপ্তেশ্বর গুফার যে গেট, আমরা ওখানে যাচ্ছি এবারে। রয়েছে গুপ্তেশ্বর মহাদেব মন্দির বা গুপ্তেশ্বর মহাদেব কেভ। সোজা নেমে গেট থেকে নেমে ডান দিক ঢুকলাম, ডান দিক ঢুকে আবার দেখুন দুদিকে দোকান আছে, দুদিকে কেনাকাটা। এখান থেকে আবার 10 মিনিটের মতো বাঁদিক যেতে বলছে। ওরে বাবা, লাইন পড়েছে আজকে, দর্শনের লাইন। আজকের প্রচণ্ড ভিড় আছে কিন্তু। এন্ট্রান্স টিকিট কাউন্টার আছে। নেপালি হচ্ছে 40 টাকা করে, ইন্টারন্যাশনাল ভিজিট 100 টাকা, মানে আমাদের। আর কাউন্টার টাইম হচ্ছে 6টা থেকে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। আমাদের টিকিট পড়বে 100 টাকা করে। টিকিট নিলাম, প্রচণ্ড ভিড়। ইন্ডিয়ানদের জন্য 100 টাকা করে, আর নেপালিদের জন্য 35 টাকা করে। তো আমরা ইন্ডিয়ানদের 100 টাকা করে নিলাম। আর 5 বছরের নিচে যদি বাচ্চা হয় তখন সেটা টিকিট লাগবে না। এটা যে এন্ট্রান্স, টিকিট নেই, এই এন্ট্রান্সে চলে আসবেন। সবে ঢুকলাম, ওটা এত ভিড় যে কোনো রকমে আমরা ভেতরে ঢুকে গেছি। টিকিট কাটলাম, কেটে ঢুকেছি। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন ওই জায়গাটা। ওটা মেন এন্ট্রান্সে ঢুকলাম, ওখানে একজন টিকিট চেকার ছিল। টিকিট চেকার চেক করে এই দেখুন কতটা নিচে। আমরা ভেতরে ঢুকবো এইভাবে, গুহার ভেতরে আছে, সেই জন্যই নাম হয়েছে গুপ্তেশ্বর। সমুদ্র মন্থনে যে বা মহাদেব বিষ পান করছিলেন সেইটাই। দেখুন গুহার ভেতরে উপর দিয়ে ধীরে ধীরে জল পড়ছে, কতটা খাড়াই দেখুন। তবে এখানে সাবধানে নামবেন, এখানে সাবধানে নামবেন। তবে ডান দিকে হ্যান্ডেল করা আছে যদিও নামার সময়, তবে সাবধানে নামা হাঁটাচলা করবেন। প্রচণ্ড নিচে দেখুন, পুরো পাহাড়ের ভিতরে গুফার মধ্যে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা গুপ্তেশ্বর মহাদেবের যে কেভ আছে, গুহা আছে। বাবার দর্শন করে আরও সোজা নিচে নেমে এলাম। নেমে এসে দেখুন কি বিশাল আকৃতির গুহা। গুহার ভেতরে আমরা অনেকটা নিচে চলে এসেছি আমরা। চারিদিকে শুধু পাহাড়ের ভিতরে এখানে জল পড়ছে এইদিকে, আর যথেষ্ট অন্ধকার, একটুকু লাইট নেই। খুব স্বাভাবিক, লাইট থাকবেও না। এদিকে এখানে সব একটা আওয়াজ আসছে জলের স্রোতের ভিতর দিয়ে, একটা জলের স্রোত বয়ে যাচ্ছে, সেই আওয়াজটা আসছে। এবং আরও যদি নিচে নামতে হয়, এটাতে সিঁড়ি করা আছে, এটাতে সিঁড়িতে নেমে যেতে হবে আপনাদের। দেখুন এটাতে সিঁড়িতে নিচে নেমে যেতে হবে। নিচে নেমে গেলে আপনাদের এখান থেকে যে জলের স্রোতটা আছে সেটা বুঝতে পারবেন। পাহাড়, সব পাহাড়ের ভিতরে সব। চারিদিকে জল পড়ছে দেখুন, ওপর থেকে জলে টোপে টোপে জল পড়ছে এদিকে। লাইটের একটু সমস্যা হলে হতে পারে, যেহেতু ভেতরে পুরো অন্ধকার, যা আলো আসছে সব আপনার ওই যে এলইডিগুলো জ্বালানো আছে, এই এলইডি লাইটটাই এদের লাইট, এছাড়া আর কোনো আলাদা কোনো লাইট নেই। তবে যখন এই জায়গাটা আসবেন খুব কেয়ারফুলি, কারণ এখানে নিচে দেখুন একটা গুহা মতো, একটা খাদ মতো আছে, আর একটা সামান্য রেলিং দেওয়া আছে। রেলিংয়ের ওপরে ভরসা, যদি কোনো সময় ক্রাউডের সময় আসেন একটু সাবধানে আসবেন,
কারণ এটির জায়গাটা খুব রিস্কি বলে মনে হচ্ছে। আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন দিয়ে আমি সবাইকে সতর্ক করতে চাইছি, এই জায়গাটা খুব একটু পিচ্ছিল আছে, স্লিপ আছে, আপনারা একটু সাবধানে হাঁটাচলা করবেন। আর যদি ফাঁকা থাকে তো কোনো অসুবিধা নেই, ফাঁকার সময় আপনারা ইজিভাবে আসতে পারবেন। তবে এই দেখতে পাচ্ছেন যে রেলিংগুলো আছে সামান্য রেলিংয়ের ওপরে, ইভেন এই নিচে থেকে দেখুন কতটা নিচে খাদ মতো হয়ে আছে। আর সেই দিকে ওটা খাদ আছে, সিঁড়িতে উঠছে নামছে, তো সিঁড়িটা যত মজবুত নয়। অনেকজন আমি যা দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করলাম, এই যখনই মানে সিঁড়িটা ভর্তি হয়ে যাচ্ছে, এই যে নর্মাল চ্যানেলের সিঁড়ি, লোহার চ্যানেল যে আছে, বার আছে, লোহা বারের সিঁড়ি, বারটা যথেষ্ট নড়ছে, মানে বেঁকে যাচ্ছে। এটা রেকমেন্ড করবো আপনারা একটু সাবধানে হাঁটাচলা করবেন এই জায়গাটা। আর সামান্য দেখুন একটা রেলিং দিয়ে ঘেরা আছে এই জায়গাটা। দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ টাইম লাগে না। এই দেখুন দূরের দিকে দেখুন সেই ঝর্ণার জলটা। আমরা যে এরপরে যে আমরা ডেভিস কেভটা যাবো, ডেভিস কেভের সাথে এই কেভের অনেকটা যোগ আছে, ঝর্ণার জল পড়ছে। এবার আমরা বেরোবো। এই সে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। এই সেই গুপ্তেশ্বর মহাদেব। এটা নামার রাস্তা। এবার আমরা ধীরে ধীরে উপরে উঠবো। দেখুন কতটা খাড়াই সিঁড়ি, নামার সময় যেমন ওঠার সময় তেমন। তো নামতে তো খুব একটা অসুবিধা নেই, কিন্তু উঠতে গেলে একটু কষ্টদায়ক। এটার যে বেরিয়ে যাওয়ার রাস্তা, বেরোনোর রাস্তা, এক্সিট হয়ে যাব। এবার যাবো ডেভিলস ফলস। এই আমাদের দর্শন কমপ্লিট হলো গুপ্তেশ্বর মহাদেবের। এখানে বৌদ্ধ নীলকণ্ঠ, এখানে একটা মন্দির স্ট্যাচু আছে। এটা এক্সিট থেকে বেরিয়েই দেখতে পাবেন। এটা হচ্ছে শালিগ্রামম পাথর, যেটা মুক্তিনাথে যে নদী আছে কালীগণ্ডকী নদী, এই কালীগণ্ডকী নদী থেকেই আসে এই শালিগ্রামম পাথর। আমাদের হিন্দু মতে সনাতন বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই দেখবেন এই পাথর সাধারণত দেখা যায়। এটি ভগবান প্রতিরূপ হিসেবে আমরা পূজা করি। এখানে পৌরাণিক অনুযায়ী কথিত আছে, পশুপতিনাথ দর্শন করার আগে কালীগণ্ডকী যে নদীর জল, সেই জল নিয়ে চলে আসতে হয় পশুপতিনাথ মন্দিরে, এবং ওই পশুপতিনাথ মন্দিরে এই জল দিয়ে অর্পণ করলে তবেই পুরোপুরি পুণ্যটা অর্জন করা যায়। গুপ্তেশ্বর মহাদেবের টেম্পলের সামনে আছি, খুব সুন্দর দর্শন করলাম। আর আজকাল একটু ভিড় ছিল, যেহেতু আজ এখানে তো মাস্ট ভিজিট প্লেস ইন পোখরা, এটাও থাকবে গুপ্তেশ্বর মহাদেব টেম্পল। অবশ্যই আসুন, বাবার দর্শন করুন, পূজা দিন, এনজয় করুন। পরে আমরা যাব ডেভিস ফলস। বেশি দূর না, এটা গুপ্তেশ্বর মহাদেব টেম্পল আছে তার ঠিক অপোজিটেই বলতে পারেন। মানে আপনার এই জায়গাটা আসলে দুটো জিনিস দেখা হয়ে যাবে, একটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ আর ডেভিস ফলস একসাথে দেখতে পাবেন। টিকিট কাটতে হবে ইন্ডিয়ানদের জন্য 80 টাকা, আর নেপালি হলে 60 টাকা। ডেভিস ফলসের টিকিট দেখুন এইরকমই। এই আপনাদের টিকিট কেটে পাশেই এন্ট্রান্স আছে। ঢোকার সময় আপনারা ম্যাপ দেখে নিতে পারেন। এখানে ডেভিস ফলস কোথায় আছে, ফটো জোন, লর্ড বুর্ধা, এক্সিট, অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ। এই যেখানে হচ্ছে স্ট্যাচুটা করা আছে, পুরো কোথায় কোন রেঞ্জ আছে বা অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ যেটা আছে কীরকম হবে সেটা। এখানে ডেভিস ফলসের হিস্ট্রি একটা দেওয়া আছে। এই যে আমরা যে গুপ্তেশ্বর মহাদেব কেভ দেখে এলাম, তার সাথে এই ডেভিস ফলসের কানেকশান আছে। আমরা যে লাস্টে একদম ভিতরে যে জায়গাটা দেখালাম, যেখানে জলের ফোয়ারা পড়ছে, এই জলটাই ওখানে গিয়ে বেরোচ্ছে, তা সেটাই এখানে দেওয়া আছে। আমরা নিচে যাচ্ছি, নিচে থেকে ওই স্রোতের যে জায়গাটা যেখান থেকে ঝর্ণাটা পড়ছে সেটা ভালোভাবে তোলা যাবে। আপনাকে একটু নিচে নেমে আসতে হবে। এই দেখুন,
যে ঝর্ণাটা ডেভিস ফলস। আমরা যখন গুপ্তেশ্বর কেভের ভিতরে একদম লাস্ট পয়েন্টে গিয়েছিলাম, ঠিক এই জায়গাটা থেকে জলটা পড়ছে। মানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আপনারা বলতে পারেন গুপ্তেশ্বর মহা যে কেভটা আছে তার ঠিক ওপরেই বলতে পারেন। জলটা নামছে এটা দিয়ে। মানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা আমরা যে নিচে যে কেভে নেমেছিলাম, নিচের যেখানে জলটা পড়ছিল, যেটা দেখালাম, সেই জায়গাটার ওপরে আমরা আছি। আর এইটাই সেই জলটা উপর দিয়ে এসে নিচে পড়ছে। চারিদিকে পুরো রেলিং ঘেরা আছে যাতে না এর বাইরে কেউ যেতে পারে। তো একদিকে খুব ভালো সেফটি। ছোটো মতো পার্ক আছে, ঠিক আছে, ভালো। বেরোনোর পথে আপনাদের দুপাশের দোকান পাবেন অনেক। আপনারা চাইলে এখানকার সুভেনিয়ার বা আরও কিছু জিনিস এখান থেকে আপনাদের নেপালি কালচারের জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে এখানে। আপনারা এখান থেকে অবশ্যই কিনতে, মানে যেটাই ঢুকেছে সেটাতেই বেরোতে হবে, আলাদা কোনো বেরোনোর জায়গা নেই। বেরিয়ে এলাম, পাশেই মোটামুটি রেস্টুরেন্ট আছে, বার্গার পিৎজা সব কিছু পেয়ে যাবেন। এবার আমরা যাব মিউজিয়াম। এখন আছি পোখরা মিউজিয়াম। আমরা এখন পোখরা মিউজিয়ামে যাব। পেছনে আছে টিকিট ঘর। টিকিটটা কেটে নিই আগে। এই দেখুন টিকিট কাউন্টার, টিকিটটা কেটে নিই। এটা পার্কিং এরিয়া। আমরা গাড়ি নিয়ে এসেছি, এই পার্কিং করছে। এইটা হচ্ছে বাসে করে আসলে এখানে বাস পার্কিং করবেন। টিকিট লাগলো আপনাদের ফরেনার জন্য 525 টাকা করে, রেসিডেন্সিয়াল ভিসা হোল্ডার 263। আমাদের লাগলো, আমরা যেহেতু ইন্ডিয়ান, 263। তা 263 আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিটটা এইরকমই। এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম। বড় এরিয়া আছে, যে বাগানটা আছে যথেষ্ট বড়। এখানে যে গাছগুলো আছে, গাছের মধ্যে প্রত্যেকটা গাছের নাম দেওয়া আছে, কি নাম, তার সায়েন্টিফিক নেম, যেটা নর্মাল বটানিক্যাল গার্ডেনার থাকে বা এরকম দেখা যায় সাধারণত। 3 জন আছেন যারা সাহায্য করেছিলেন এই ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম বানানোর জন্য। এটা হচ্ছে এক্সিবিশন প্ল্যান লেআউট। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোথায় কি আছে। আর এই হচ্ছে নেপালের ম্যাপ। একটা ঢোকার আগে একটা নেপালের ওভারভিউ নিয়ে নিতে পারেন। ওই নেপালে যে এথনিক গ্রুপ আছে তা কোথায় কারা বসবাস করেন সেরকমই একটা পুরো ম্যাপ করে দেওয়া হয়েছে। যেমন গুরুমরা আছে, নেওয়ারি আছে, থাকালি আছে, থামি আছে, রাজীব, বিভিন্ন রকমের যে এথনিক গ্রুপ আছে সেটা তার একটা ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে। তামাং জাতি, তামাং যে হতে হয়, তামাংরা যেভাবে বসবাস করে, যে লিভিং অফ কালচার তামাং। এই থাকালি যে আছে, যে জাতি আছে থাকালি, তাদের কিছু তাদের যে কালচার, থাকালি কালচার, তার ড্রেস পোশাক সেইগুলো দেখাচ্ছে এখানে। কীভাবে বাসনপত্র ব্যবহার করা হয়, ওদের ব্যবহার জন্য। থাকালি যে আমরা খাই, আমরা এখানে যে নেপালি থাকালি বলে হোটেলগুলো দেখতে পাই, যেটা একটা জাতি, সেই জাতির ব্যাপারে পুরোটা তুলে ধরা হয়েছে। তাদের লাইফস্টাইল, জীবনযাত্রা কেমন হয়, কী ড্রেস পোশাক পরতেন বা তারা কীভাবে জীবনযাপন করতো, সেটাই আর কি মেন উদ্দেশ্য এই মিউজিয়ামের। বা নেপালে যে আরও যে আছে শেরপা বা গোর্খা, তামাং, এটা যেমন হচ্ছে চান্তিয়াল জাতি, চান্তিয়ালরা কীভাবে বসবাস করে সেইগুলো। এবার আছে গুরুং আসছে, গুরুংয়ের যে লাইফস্টাইল, গুরুং যে কালচার, এই গুরুং যেরকম যে মহিলারা কী ড্রেস পরেন। আমরা নেপাল মানে ওইটা বুঝি না, এখানেও অনেক জাতি আছে। হ্যাঁ, যেমন তাদের ড্রেস পোশাক দেখুন, ছেলেরা কীভাবে ড্রেস পোশাক পরে আছে, বা মহিলারা যে ড্রেস পোশাক আছে, যে গুরুং জাতি, সেটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নেপালের মাউন্টেন মিউজিয়ামে এসে
আমার কখন ঘন্টার পর ঘন্টা কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। এখানে আপনারা দেখতে পাবেন নেপালের বিভিন্ন জনজাতি, আরও পাবেন মাউন্টেন রেঞ্জের কিছু ইনফরমেশান, এখানকার পশু পাখি থেকে আরম্ভ করে যারা পর্বত আরোহী হয় তাদের জন্য এটা ভূস্বর্গ বলে মনে হবে। কারণ এখানে এই যে মিউজিয়ামটাই আছে, মিউজিয়ামটার নামই হলো মাউন্টেন মিউজিয়াম। এখানে দেখবেন আপনারা মাউন্টেনের মধ্যে বিভিন্ন রেঞ্জ, ইভেন কখন কোন সালে কে প্রথম এভারেস্ট জয় করেছিলেন, কে দ্বিতীয় কে করেছেন, ইভেন পুরো তথ্য আপনারা এই মিউজিয়াম থেকে পেয়ে যাবেন। আমার হাইলি রেকমেন্ড রইল যখনই আপনারা পোখরা আসবেন অবশ্যই এই পোখরা মাউন্টেন মিউজিয়ামটা অবশ্যই আসুন। এবার আপনারা টাইম নিয়ে আসবেন, আপনার কখন সময় কেটে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন না। আজকের এই ছিল আমাদের প্রথম দিনের জার্নি। পরের জার্নিটা নিয়ে আসছি খুব শীঘ্রই।